প্রতিদিন এত কষ্ট করে ধোপার কাজ করতে একদম ভালো লাগে না। কপালটা কেন যে গরিব হয়েছে জানি না। বনের এত পাখিকে সৃষ্টিকর্তা এত কিছু দিয়েছে, আর আমাকে যেন সৃষ্টিকর্তা দেখতেই পায় না। আশেপাশে তো কেউ নেই, তুমি তাহলে কার সাথে কথা বলছো? কার সাথে আর কথা বলবো, সৃষ্টিকর্তাকে বিচার দিচ্ছিলাম। বনের সব পাখিকে এত ধন সম্পদ দিয়েছে, আমাকে কেন দিচ্ছে না? প্রতিদিন ধোপার কাজ করে করে ক্লান্ত হয়ে যাই। তুমি চেষ্টা করলে ঠিক অন্য পাখিদের মতো তুমিও ধন সম্পদ পাবে, আর আমি তোমাকে সেই পথ করে দেব। তুমি আমাকে ধন সম্পদ করার পথ করে দিবে? এ কি, তুমি তো একটা মাছ। এতক্ষণে তো তোমাকে না দেখেই কথা বলছিলাম, তা তুমি মাছ হয়ে কিভাবে কথা বলছো? আমি কথা বলতে পারি, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি টমেটো রাজ্য থেকে কিছু টমেটো নিয়ে আসছি। এসব বলে মাছ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর বস্তায় করে এক বস্তা টমেটো নিয়ে সেখানে চলে আসে। এই টমেটোগুলো বাড়িতে নিয়ে যাও, এগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, যে টাকা দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবে, তাহলে আর তোমাকে ধোপার কাজ করতে হবে না। কি সত্যি বলছো তুমি? ধোপার কাজ আমাকে আর করতে হবে না? তাহলে তো অনেক ভালো হবে। তোমাকে অনেক ধন্যবাদ মাছ। এই কাপড়গুলো এক্ষুনি ঈগল দাদার বাড়িতে দিয়ে আসবো। এসব বলে টুনি কাপড় আর টমেটোর বস্তা নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি বস্তার ভিতরে করে কি নিয়ে আসলে? আজ তোমাকে বুঝি অনেকগুলো কাপড় ধোয়ার জন্য দিয়েছে, তাই না মা? না রে মা, এগুলো সব টমেটো। যা তো মা, কাপড়গুলো ঈগল দাদার বাড়িতে দিয়ে আয়, আর বলবি মা এখন থেকে আর তোমাদের কাপড় ধুয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। মাসি, এই নাও তোমাদের কাপড়। আর মা বলেছে এখন থেকে তোমাদের কাপড় ধুয়ে দিবেন না। কিন্তু কেন রে মা টুকি? তখন টুকি ইগলিকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন থেকে বনের অন্য পাখির কাছ থেকে কাপড় ধুয়ে নিব। আর শোন, তোর মায়ের কাছ থেকে 1 কেজি টমেটো নিয়ে আয় তো। অনেকদিন থেকে টমেটোর সস বানাবো, কিন্তু একটা টমেটো বাজারে খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে মাসি, আমি এক্ষুনি টমেটো নিয়ে আসছি। এরপর টুকি বাড়িতে চলে আসে আর টুনিকে বলে 1 কেজি টমেটো নিয়ে আবার ইগলির কাছে চলে আসে। টমেটো এনেছিস? বাহ, টমেটোগুলো তো লাল টুকটুকে দেখা যাচ্ছে। এই নে টাকা। আমি একটা টমেটো খেয়ে দেখি তো, মাছের দেয়া টমেটো খেতে কেমন লাগে। এরপর ইগলি যেই না একটা টমেটো খায়, আর সাথে সাথে ইগলি বাঘের রূপে পরিণত হয়। আর তখনই সেখানে ঈগল চলে আসে। ও বাবারে, ও মারে, বাড়িতে বাঘ ঢুকেছে। ইগলি, তুমি ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরেই থাকো, বাহিরে কিন্তু বাঘ দাঁড়িয়ে আছে। আরে আমি ইগলি, দাঁড়াও ইগল। এই টুনির বাচ্চা আমাকে যে কি টমেটো দিয়ে গেল, এই টমেটো খেয়ে আমার এই অবস্থা হয়েছে। না, এক্ষুনি আমাকে টুনির কাছে যেতে হবে, নয়তো ইগল আর বাড়ি ফিরবে না। টুনি, টুনি, বাড়িতে আছিস? এই টুনি। আরে, এই টুনিও তো দেখছি বাড়িতে নেই। এখন কি করি আমি? বুঝেছি, টুনি হয়তো টমেটো নিয়ে বাজারে গেছে। আমি বরং বাজারেই যাই। মা, দেখো, বাজারে বাঘ এসেছে, আর বাঘটি তো আমাদের দিকেই আসছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালাও মা, পালাও। কি সত্যি তো বাঘ বাজারে ঢুকেছে? পালাও, সবাই পালাও।
ঈগলকে বাঘ রূপে দেখে বাজারের সবাই ভয়ে সবকিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন আমি কি করব? কেউ আমার কোনো কথা না শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছে। এক কাজ করি, সব টমেটোগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাই আর একটা চিঠি লিখে এখানে রেখে যাব। তাহলে টুনি এখানে এসে চিঠি পড়লেই সব বুঝতে পারবে। মা টুকি, তুই যদি দূর থেকে বাঘকে না দেখতি তাহলে যে আমাদের জীবনটাই চলে যেত। আজ তোর জন্যই বাজারের সব পাখিদের জীবন বেঁচে গেল। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। বাঘটা বুঝি আগে আমাদের দুজনকে খেয়ে ফেলছো, তারপর বাকি পাখিদের খেতে চেয়েছিল। এই টুনি, বাঘ তো বাজার থেকে নাকি চলে গেছে, সবাই বাজারে ফিরে গেছে। চল আমরাও বাজারে ফিরে যাই, নয়তো সবজিগুলো চুরি হয়ে যাবে। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে আমার। শয়তান বাঘ আমাদের খেতে না পেরে রাগ করে সব টমেটোগুলো নিয়ে গেছে। মা দেখো, কে যেন এখানে একটা চিঠি ফেলে রেখেছে। আচ্ছা দে তো পড়ে দেখি, চিঠিতে আবার কি লেখা আছে। টুনি, আমি আসলে বাঘ না, আমি তোর দেয়া একটা টমেটো খেয়ে এমন রূপে চলে এসেছি। তাই তোকে খুঁজে বেড়াচ্ছি যে ওই মাছের কাছে নিয়ে গিয়ে আমার আসল রূপটা ফিরিয়ে দিবি। কিন্তু তুই তো কথা না শুনেই পালিয়ে গেলি, তাই চিঠি লিখে গেলাম আর তোর সব টমেটো আমার বাড়িতে নিয়ে গেলাম। নয়তো অন্য পাখি এই টমেটো খেয়ে আমার মতো রূপ ধারণ করবে। চিঠি পড়ে টুনি সেখানে এক মুহূর্ত দেরি না করে ইগলির বাড়িতে চলে যায়। ইগলি দিদি, ওই ইগলি দিদি, আমি তোমার চিঠি পড়েছি। তুমি তাড়াতাড়ি বাইরে এসো, তোমাকে নিয়ে মাছের কাছে যাব। মাছ, ও মাছ, তুমি কোথায় গো? তোমার যে বিশেষ প্রয়োজন। কি ব্যাপার? ওই মাছ তো এপারে আসছে না। ইগলি দিদি, তুমি এখানে থাকো, আমি পানির নিচে গিয়ে দেখছি ওই মাছকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যা, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। মাছ, তুমি আমাকে কি টমেটো দিয়েছো যে টমেটো খেয়ে এক পাখি বাঘ রূপ ধারণ করেছে? যখন তোমাকে আমি টমেটোগুলো দিয়েছিলাম তখন তুমি আমার পুরো কথা না শুনেই চলে গেছো, এই জন্য এই অবস্থা হয়েছে। এখন বলো মাছ, কি কথা বলতে চেয়েছিলে? আমি বলছি, এই যে পানির নিচে যতগুলো টমেটো গাছ, টমেটো বাড়ি দেখতে পাচ্ছ, সব হয়েছে তোমাদের বনের একজন তান্ত্রিকের জন্য। তান্ত্রিক একটা জাদুর বীজ আমাকে দিয়েছিল পানির নিচে টমেটো চাষ করার জন্য। সেই বীজ থেকেই এত টমেটো গাছ হয়েছে। কিন্তু কেন জলপরি? কারণ তান্ত্রিকের প্রতি মাসে 2টো টমেটোর দরকার তার ধ্যান করার জন্য। কিন্তু বনে টমেটো গাছ লাগালে পাখিরা চুরি করে নিয়ে যাবে, তাই তান্ত্রিক আমাকে পানির নিচে চাষ করতে বলেছে। আর বলেছে কোনো গরিব পাখিকে কিছু টমেটো দিয়ে সেখান থেকে সে যেন তাকে 2টো টমেটো দিয়ে আসে। আর যদি না দেয় তাহলে তার উপর তান্ত্রিকের অভিশাপ পড়বে। আর এর জন্যই যে ওই টমেটো খেয়েছে সে বাঘ হয়ে গেছে। আমি তো লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি। যদি তোমার কথা শুনে যেতাম তাহলে আর এমন হতো না। কিন্তু এখন কি আর কোনো উপায় নেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার? আচ্ছা, তুমি তাহলে এক্ষুনি জঙ্গলের মাঝে গিয়ে তান্ত্রিককে 2টো টমেটো দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মাছ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি নদীর ওপরে চলে আসে আর ইগলিকে সব কথা বলে তারা দুজনে বাড়িতে চলে যায় আর 2টো টমেটো নিয়ে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের গভীরে যেতেই তান্ত্রিকের দেখা পেয়ে যায়।
তোর সাথে বাঘকে এনেছিস যে, নিশ্চয়ই আমার টমেটোগুলো আমাকে না দিয়ে ওকে খাইয়েছিস, তাই না? হ্যাঁ তান্ত্রিক বাবা, ভুল করে আমি এই কাজ করে ফেলেছি। আপনি এবার টমেটো দুটো নিয়ে ইগলি দিদিকে তার আসল রূপ ফিরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর তান্ত্রিক টমেটো দুটো নিয়ে ইগলিকে তার আসল রূপ ফিরিয়ে দেয়। আর ইগলি ও টুনি খুশি মনে বাড়িতে চলে আসে। তোমাকে কত করে বললাম আজকের রাতটা আমার বাপের বাড়িতেই থেকে যাই, কিন্তু কে শুনে কার কথা। এখন এত রাতে ঘাট কোনো নৌকা আছে কি? হ্যাঁ টুনি, ওই দেখো নদীর ঘাটে এখনো একটা নৌকার মাঝি দাঁড়িয়ে আছে। চলো টুনি, তাড়াতাড়ি চলো, নয়তো নৌকার মাঝি আমাদেরকে এপারেই রেখে তার নৌকা ছেড়ে দিবে। কি গো দাদা, নদীর ওপারে যাবে নাকি? হ্যাঁ গো দাদা, নদীর ওপারে গেলে তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলো। কিন্তু আমি তো নৌকা চালাতে জানি না। আসলে আমিও বেশ কিছুদিন থেকে নদীর ওপারে যাওয়ার জন্য নৌকার মাঝির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মাঝির দেখা পেলাম না। তার মানে তুমি নৌকা চালাতে জানো না, আর না জেনেই নৌকা চালানোর জন্য বইটা হাতে নিয়েছো? মাঝ নদীতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত? আমার যে নদীর ওপারে যেতেই হবে, ওপারে যে অসুস্থ মা চিকিৎসার অভাবে কাঁদছে। সে কি, এখন তাহলে আমরা নদী পার হব কি করে? তুমি নৌকায় গিয়ে বসো টোনা, আজকে আমি তোমাদের নদী পার করে নিয়ে যাব। ছোটবেলায় আমার বাবা যখন নৌকা চালাতো, তখন আমি বাবার নৌকায় বসে নৌকা চালানো শিখতাম। টুনির কথা শুনে টোনা নৌকায় গিয়ে উঠে বসে, আর টুনিও নৌকা চালানো শুরু করে দেয়। আর কিছু দূর যাওয়ার পর টুনির হাত থেকে বৈঠাটা নদীর পানিতে পড়ে যায়, আর সাথে সাথেই টুনিদের নৌকাটা পানিতে দুলতে থাকে। এ কি টুনি, এটা তুমি কি করলে? বৈঠাটা তো নদীর পানিতে ভাসিয়ে দিলে, আর এখন আমরা এই মাঝ নদী থেকে ওপারে যাব কিভাবে? টুনি, আমার টুনি, ও দাদা, তুমি আমার স্ত্রীকে বাঁচাও। আমি যে সাঁতার জানি না, আমার স্ত্রী যে ডুবে গেছে। টুনি, ভয় পেও না টোনা, তোমার স্ত্রী ডুবে যায়নি। ওই দেখো, তোমার স্ত্রীকে দুই কলা গাছ তাদের পাতার উপরে তুলে রেখেছে। কি, এটা কি করে সম্ভব? পানিতে আবার কলা গাছ এলো কোথা থেকে? আর কলা গাছ কি করে আমার টুনিকে বাঁচাতে পারে? আমরা টুনিকে বাঁচিয়েছি ঠিকই, কিন্তু আমরা যে কলা গাছ নই। আমি হলাম রূপকথার গল্পের চাঁদের বুড়ি, আর ও হলো আমার নাতনি। ও মা, তা আবার কি করে সম্ভব? চাঁদের বুড়ি তো চাঁদের দেশে থাকে, তাহলে তোমরা পৃথিবীতে এসে কি করছো? তাও আবার পানিতে দুই কলা গাছ সেজে আছো। তোমরা কি আমাদের চাঁদের বুড়ি বলে মিথ্যে কথা বলছো? না না, আমার ঠাম্মি মিথ্যে কথা বলেনি। আমার ঠাম্মি তাদের বুড়ি, আর আমরা পৃথিবীতে দেখতে এসে বিপদে পড়ে গেছি। রে নাতনি, তুই এখনো বসে সুতা কাটছিস? তাহলে পৃথিবী দেখতে যাবি কখন? এই বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি এক্ষুনি অপেক্ষা করো ঠাম্মি, আমি এক্ষুনি যাব আর তৈরি হয়ে আসবো। রে নাতনি, তুই আবার শীতের টুপি পরলি কেন? শুনেছিলাম পৃথিবীতে নাকি খুব শীত পড়েছে, তাই আমি শীতের টুপি পরলাম। তাই নাকি? তাহলে তো আমাকেও একটা চাদর জড়াতে হবে। একে নাতনি, পৃথিবীতে কোনো আলো নেই কেন? আমি তো আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ ঠাম্মি, আমিও এত অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তবে এক্ষুনি আমি চারপাশটা ভালোভাবে দেখার ব্যবস্থা করছি।
কি রে নাতনি, সামনে তো অনেকগুলো পানি দেখা যাচ্ছে, আর পানির উপরে ওটা আবার কি ভেসে বেড়াচ্ছে? তা তো আমিও বুঝতে পারছি না ঠাম্মি। চলো ঠাম্মি, আমরা ওই দূরে আঙ্কেলটাকে গিয়ে জিজ্ঞাসা করি। আঙ্কেল, ও আঙ্কেল, এখানে এত পানি কেন? কেন রে, তুই জানিস না নাকি নদীতে পানি থাকবে না তো কোথায় পানি থাকবে? ও আচ্ছা, এটা তাহলে নদী। আচ্ছা আঙ্কেল, পৃথিবীতে কোনো আলো নেই কেন? চারপাশটা তো কিছুই দেখতে পাচ্ছি না। এই পুচকি মেয়ে, এই পুচকি মেয়ে, তোরা কোন দেশে থাকিস বলতো? তখন থেকে কি সব প্রশ্ন করে যাচ্ছিস? এখন তো রাত হয়ে গেছে, আর রাতে তো অন্ধকার দেখা যাবে, আর দিনের বেলায় চারপাশটা ভালোভাবে দেখতে পাবি, বুঝলি? হ্যাঁ আঙ্কেল, বুঝেছি। আসলে আমরা চাঁদের দেশ থেকে এসেছি, আর আমার পাশে যে ঠাম্মিকে দেখতে পাচ্ছ, সে আর কেউ নয়, রূপকথা সেই চাঁদের বুড়ি। সে কি রে, তা আবার হয় নাকি? তোরা কি আমার সাথে মজা করছিস নাকি? দেখ রে পুচকি মেয়ে, আমি কিন্তু মজা করা একেবারেই সহ্য করতে পারি না। তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা বলতো, চাঁদের বুড়ি চাঁদের দেশে কি করে? কি আবার করে? সুতা কাটে। তাহলে এই দেখ। এরপর চাঁদের বুড়ি জাদু করে তার সুতা কাটা চরকিটা নিয়ে আসে, আর তান্ত্রিকের সামনে সুতা কাটতে থাকে, আর নিজের চোখের সামনে চাঁদের বুড়িকে দেখে তান্ত্রিক অবাক হয়ে যায়। আরে, এ তো দেখছি সত্যি সত্যি চাঁদের বুড়ি। আমি একবার যখন চাঁদের বুড়ির দেখা পেয়ে গেছি, তাহলে একে আর হাতছাড়া করব না। শুনেছি চাঁদের বুড়ির কাছে অনেক রকমের জাদু শক্তি থাকে। একবার যদি সব জাদু শক্তি আমি ছিনিয়ে নিতে পারি, তবে আমি হয়ে যাব জাদুকর। কি, চাঁদের বুড়িকে দেখে চুপ হয়ে গেলে যে? এখনো কি বিশ্বাস হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব বিশ্বাস হয়েছে। বলেছিলাম কি চাঁদের বুড়ি, আমাদের পৃথিবীতে যখন এসে গেছো, তাহলে তোমাকে একবারে এই নদীটা ঘুরে দেখাই। কিন্তু এতগুলো পানিতে নামলে তো আমরা সবাই ডুবে যাব না আঙ্কেল। আমরা নদীতে নেমে নদীটা ঘুরে দেখতে চাই না। দূর পাগলি মেয়ে, তোমাকে নদীতে নামতে কে বলেছে শুনি? নদীতে নামার জন্য ওই নৌকাটা আছে না, আমি তোমাদের ওই নৌকায় চড়িয়ে পুরো নদীটা ঘুরে দেখাবো। এসো তো এসো, আর দেরি করো না। তান্ত্রিকের কথা শুনে আমিও আমার ঠাম্মি নৌকা গিয়ে উঠে বসি, আর তান্ত্রিকও আমাদেরকে নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়, আর সেখানে গিয়ে নৌকা থামিয়ে দেয়। দেখি আঙ্কেল, তুমি এভাবে নৌকা থামিয়ে দিলে কেন? আমরা কি আর নদী ঘুরে দেখবো না? তোদেরকে নদী ঘুরে দেখাবো, এটা তোরা ভাবলি কি করে? এই চাঁদের বুড়ি, এক্ষুনি তোর জাদুর শক্তি আমাকে দিয়ে দে, আর তোদের থামে নাতনির মাঝে যত জাদু শক্তি আছে সব আমাকে দিয়ে দে, নয়তো আমি এক্ষুনি তোদেরকে নদীতে ফেলে দিব, আর তোরা ডুবে মরে যাবি। হা 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 হা। এসব তুমি কি বলছো? তুমি আমাদের সাথে ছলনা করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দেখো আমি তোমার কি অবস্থা করি। এই কথা বলে ঠাম্মি যে তান্ত্রিককে তার জাদু দিয়ে শাস্তি দিতে যায়, তখনই তান্ত্রিক আমার হাত থেকে জাদুর মাদুরটা কেড়ে নেয়, আর জাদুর মাদুর তান্ত্রিকের হাতে থাকায় ঠাম্মি জাদু শক্তির কোনো কাজ করে না। একে আমার জাদু শক্তি কাজ করছে না কেন? তবে কি আমার জাদুর মাদুরটা এই শয়তান পাখিটা নিয়ে নিয়েছে? আমার জাদু শক্তির ওপর কাজ করছে না, আমার জাদু শক্তি এর ওপর কাজ করছে না। এখন আমরা কি করে চাঁদের দেশে ফিরবো? তোদের চাঁদের দেশে ফিরতে যেতে হবে না, তোরা দুজনে আজকে থেকে এই নদীর পানিতে দুই কলা গাছ হয়ে থাকবি। এই মাদুর, এই চাঁদের বুড়ি ও তার নাতনিকে পানির মাঝে দুই কলা গাছ বানিয়ে দে। এরপর
আমাদেরকে তুই কলা গাছ বানিয়ে তান্ত্রিক আমাদের মাদুরটা নিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা সেদিন থেকে আর কখনো চাঁদের দেশে ফিরে যেতে পারিনি। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদেরকে চাঁদের দেশে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে তোমাদেরকে সাহায্য করব। এ কথা বলে টুনি, তোতা ও টোনা তান্ত্রিককে খুঁজতে চলে যায়। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর তারা তান্ত্রিককে দেখতে পায়। এই মাদুর, এই শয়তান তান্ত্রিককে তার পাপ কর্মের জন্য উচিত শিক্ষা দে। এরপর মাদুর তান্ত্রিককে গাছের সামনে একটা পাথরের মূর্তি বানিয়ে দেয়। আর টুনিরা জাদুর মাদুর নিয়ে আবারও চাঁদের বুড়ির কাছে যায়, আর জাদুর মাদুরের দ্বারা চাঁদের বুড়ি ও টুকিকে মুক্তি করে দেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ টুনি, আজ তোমরা না থাকলে আমরা হয়তো আর কখনো চাঁদের দেশে ফিরে যেতে পারতাম না। শোনো চাঁদের বুড়ি, কাউকে ভালো করে না চিনে তাকে বিশ্বাস করতে নেই, তাকে বিশ্বাস করলেই তোমাকে ঠকতে হবে। এরপর চাঁদের বুড়ি ও টুকি মাদুরে চড়ে আবারও তাদের চাঁদের দেশে ফিরে যায়। ওই তো কবুতর আঙ্কেল সকাল সকাল ডিম পরোটা বানাচ্ছে। প্রত্যেক দিন শুধু স্কুল যাওয়ার সময় কবুতর আঙ্কেলের ডিম পরোটা বানানো দেখি। তবে আজকে আমি এই টাকা দিয়ে ডিম পরোটা খাবো। কি মজা কি মজা, আজকে আমি ডিম পরোটা খাবো। কি রে ভিখারি টোনার মেয়ে, তুই আবারও বিনা পয়সায় ডিম পরোটা দেখতে এসেছিস? চলে যা এখান থেকে। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো বলো তো? আমি এবারে বিনা পয়সায় খেতে আসিনি। এই দেখো, আমি ডিম পরোটা খাওয়ার জন্য টাকা নিয়ে এসেছি। তাই নাকি? তা দে দেখি কত টাকা নিয়ে এসেছিস। ফাইজলামো হচ্ছে নাকি? একটা ছেঁড়া টাকা নিয়ে ডিম পরোটা খেতে এসেছিস? যা এখান থেকে। সকাল সকাল মাথাটা গরম করে দিল। কি রে তোকে, স্কুলে না গিয়ে এখানে বসে খাচ্ছিস কেন? এরপর টুকি পারুলকে সব কথা খুলে বলে। আরে তুই আমাদের বন্ধু হয়ে একটু ডিম পরোটা খাওয়ার জন্য কাচ্ছিস। চল পারুল, আমরা আজকে চুকিকে ডিম পরোটা খাওয়াবো। সত্যি তোরা আমাকে ডিম পরোটা খাওয়াবি? তোরা আমার খুব ভালো বন্ধু রে। চল তবে আমরা ডিম পরোটা খেতে যাই। কবুতর আঙ্কেল, ও কবুতর আঙ্কেল, আমাকে একটা ডিম পরোটা দাও তো। একই পাজল, তুই কবুতর আঙ্কেলের হোটেল থেকে ডিম পরোটা চুরি করে কেন খাচ্ছিস? ইস, এত কথা বলিস না তো, চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখ এখানে কি হয়। এ কি, আমার হোটেল থেকে একটা ডিম আর একটা পরোটা কে চুরি করলো? এ কি টুকি, তুই এই ডিম পরোটা কোথায় পেয়েছিস? ও বুঝেছি, তার মানে তুই আমার হোটেল থেকে ডিম পরোটা চুরি করে খাচ্ছিস। তোর তো দেখি সাহস কম না। না গো আঙ্কেল, আমি চুরি করিনি, আমাকে তো পারুল এনে দিয়েছে। আমি তোকে কিনে দিতে যাব কেন? শোনো কবুতর আঙ্কেল, আমরা নিজের চোখে দেখেছি ওকে ডিম পরোটা চুরি করে খেতে। তোরা আমার সাথে এমনটা করতে পারলে তোরা কখনো আমার বন্ধু হতে পারিস না, কখনো না। শোন, চুরি যখন করে ফেলেছিস তাহলে এখন আমার হোটেলে কাজ কর। ডিম পরোটার দামটা দিয়ে দে, বুঝেছিস? আহ, মরে গেলাম রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আহারে, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কে কি টুকি, তুই স্কুলে না গিয়ে এখানে বসে প্লেট কেন পরিষ্কার করছিস?
এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তোর ডিম পরোটা খেতে ইচ্ছে করেছে, তুই তো কখনো আমাকে বলিসনি রে মা। আমি জানি মা, তুমি সারাদিন অটো চালিয়ে কোনো রকম আমাদের জন্য ডাল ভাত জোগাড় করো, তাই তোমার কাছে টাকা চাইনি। আর স্কুলে আসার সময় আমি একটা সেরা টাকা কুড়িয়ে পেয়েছিলাম, আর তাই ঠিক আছে, এখন তোকে আর কাজ করতে হবে না। আয় তো রে মা, আজ তোকে আমি নিজের হাতে ডিম পরোটা বানিয়ে দিব। এই নাও কবুতর দাদা, তোমার ডিম পরোটার টাকা। আর শোনো, শিশুদের দিয়ে কাজ করিয়ে নেওয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ, তাই পরের বার যেন কোনো শিশুকে দিয়ে কাজ করাতে যেও না, তা না হলে বাকি জীবনটা জেলের ভিতরে কাটাতে হবে। এরপর টুনি টুকি ও অসুস্থ মা হাঁসকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর টুনি মা হাঁসকে তার বিছানায় বিশ্রাম নিতে দেয়, আর একটা বাটিতে করে ঔষধি পাতার রস খাইয়ে দেয়, আর মা হাঁসের ডানায় ব্যান্ডেজ করে দেয়। আর কোনো ভয় নেই, এখন তুমি একটু বিশ্রাম নাও, তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ও, তার মানে তোরা এই পুরনো ট্রেনটা দখল করে আছিস, কিন্তু সরকারের আদেশে আগামীকাল থেকে এই পুরনো ট্রেন ঠিক করার কাজ চলবে, তাই তোদেরকে আজকের মধ্যেই এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এর আগে যে তোতা দাদা বলল এই ট্রেন নাকি কোনো দিনও চলবে না, আর তাই তো আমি তোতা দাদাকে 20,000 টাকা দিয়ে এই পুরনো ট্রেনের একটা কামরা কিনে নিয়েছি। ওই তোতা হয়তো তোর কাছে টাকা নেয়ার জন্য তোকে মিথ্যে কথা বলেছে। দেখ টুনি, তোরা যদি সরকারের আদেশে এই পুরনো ট্রেন ছেড়ে দিতে না চাস, তাহলে তোদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এখন আমি কি করব? আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো? আমার যে আজ যাওয়ার কোনো জায়গা নেই। কি তুমি আবার অসুস্থ শরীর নিয়ে এখানে আসতে গেলে কেন? তোমাদের সব কথা শুনে আমি ঘরে বিশ্রাম নিতে পারলাম না। এখন বলো তো, এই ট্রেনের ঘরটা তোমরা কেন কিনেছিলে? টুকি যখন অনেক ছোট, তখনই এক সড়ক দুর্ঘটনায় টুকির বাবা মরে গিয়েছিল, আর এই জন্য আমাদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই যে কারা তোরা, আর এত রাতে স্টেশনে কি করছিস? এত রাতে কিন্তু তোরা কোনো ট্রেন পাবি না, তাই ট্রেনের জন্য অপেক্ষা না করে বাড়িতে চলে যা। আমাদেরকে দাঁড়িয়ে দিবেন না গো দাদা, আমাদের যাওয়ার মতো কোনো রাস্তা নেই। কেন রে, তাহলে তোরা এতদিন কোথায় ছিলি বলতো? এরপর আমি তোতা দাদাকে সব কথা খুলে বলি, আর আমার কষ্টের কথা শুনে তোতা দাদার অনেক মায়া হয়, আর তাই সে বলে, আহারে, তোর কথা শুনে বড্ড খারাপ লাগলো। শোন, এই ঠান্ডায় বাইরে থাকার দরকার নেই, তুই বরং তোর ছোট মেয়েটাকে নিয়ে আমার সাথে আয়, আমি তোকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আসলে তোর মতো আমার একটা বোন ছিল, কিন্তু সে আজ পৃথিবীতে নেই। আয় আয়, তোদেরকে থাকার ব্যবস্থা করে দিয়ে আমাকে আবার বাড়িতে যেতে হবে। এরপর তোতা দাদা আমাদেরকে এই পুরনো ট্রেনের কাছে নিয়ে আসে। আজকে থেকে তোরা এই পুরনো ট্রেনেই থাকবি, এখানে থাকলে তোদের খুব বেশি ঠান্ডা লাগবে না, আর এই পুরনো ট্রেন কোনোদিনও ঠিক হবে না, তাই তোরা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। তোমাকে অনেক ধন্যবাদ গো দাদা, তুমি আজ আমাদের অনেক বড় একটা উপকার করলে। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, তবে শোন, তুই কাজ করে যেভাবে পারিস আমাকে 20,000 টাকা জোগাড় করে দিস, নয়তো আমার স্যার আমাকে কথা শোনাবে। এরপর আমি তোতা দাদার কথায় রাজি হয়ে যাই, আর কাজ করে একটু একটু করে তোতা দাদাকে 20,000 টাকা দিয়ে দেই। ওই সময়টায় সে তোমাদের উপকার করেছে, কিন্তু সে তো জানতো না যে এই পুরনো ট্রেনটা একদিন মেরামত করা হবে। এখন তো তোমাদেরকে এখান থেকে চলে যেতেই হবে। কিন্তু আমার যে সত্যি কোনো যাওয়ার জায়গা নেই, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। শোনো, তোমরা চাইলে আমার বরফের দেশে যেতে পারো, আর সেখানে গিয়ে বিনা পয়সায় আমার ডিম ঘরে থাকতে পারো। তার মানে তুমি বরফের দেশে থাকো? তাহলে তুমি আমাদের বনে কেন এসেছিলে? আমাদের বরফের দেশে আমরা কেউ রান্না করতে পারি না, আর তাই এই বনে
খাবার সংগ্রহ করতে আসতে হয়। তুমি তো এই বনের পাখি, আর তুমি যদি আমাদের বরফের দেশে যাও তাহলে সেখানে একটা খাবারের দোকান দিতে পারবে। এতে তোমারও উপকার হবে, আর আমাদেরও আর কষ্ট করে এই বনে খাবারের জন্য আসতে হবে না। এরপর টুনি মা হাঁসের কথায় রাজি হয়ে যায় আর মা হাঁসের সাথে বরফের দেশে চলে যায়। আর সেখানে গিয়ে ঠান্ডায় টুনি ও টুকি কাঁপতে শুরু করে। মা, এখানে তো ভীষণ ঠান্ডা, তাহলে আমরা কিভাবে থাকবো? ওই যে সামনে একটা ডিমঘর দেখতে পাচ্ছ, আমরা বরফের দেশের হাঁসেরা ঠান্ডা থেকে বাঁচতে ডিমের ঘর বানিয়েছি, কারণ ডিমের বাড়িতে আমাদের তেমন কোনো ঠান্ডা লাগে না। এরপর টুনি ও টুকি বরফের দেশে ডিমের বাড়িতে থাকতে শুরু করে আর সেখানে একটা খাবারের দোকান দিয়ে সুখে দিন কাটাতে থাকে।